হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যার মধ্যে শ্যামসুন্দর মন্দির বিশেষ উল্লেখের দাবি রাখে। আজকে আমরা তোমাদের দর্শন করাবো এই শ্যামসুন্দর মন্দির। এছাড়াও দর্শন করাবো নিত্যানন্দ প্রভুর বাসগৃহ, সঙ্গে বলবো এই মন্দিরের ইতিহাস। এছাড়া এই মন্দিরে আছে ভোগ প্রসাদের ব্যবস্থা, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে বলবো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। এই শ্যামসুন্দর মন্দিরে আসতে হলে প্রথমে তোমাদের শিয়ালদাহ থেকে যে কোনো মেন লাইনের লোকাল, যেমন শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা চলে আসবে এই খড়দহ স্টেশনে। এরপর এই খড়দহ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে কয়েক পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে টোটো অথবা অটো স্ট্যান্ড। এখান থেকে তোমাদের টোটো অথবা অটো করে যেতে হবে শ্যামসুন্দর মন্দিরে। খড়দহ স্টেশন থেকে শ্যামসুন্দর মন্দির অবধি যেতে অটোতে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 10 টাকা এবং সময় লাগে 10 থেকে 15 মিনিট মতো। অটোতে যেতে যেতে তোমরা শ্রীপাঠ খড়দাহের এই তোরণটি দেখতে পাবে। এরপর এই তোরণটি পেরিয়ে এই রাস্তা দিয়ে কিছুটা যাবার পর তোমরা পৌঁছে যাবে শ্যামসুন্দর মন্দিরের সামনে। অটো থেকে নামার পর দুই দিকে দুটি রাস্তা দেখতে পাবে। ডান দিকের রাস্তাটি দিয়ে কিছুটা যাবার পর দেখতে পাবে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তোমরা যদি এখানে নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে 2 চাকা 4 চাকা উভয় গাড়ি পার্কিং করা হয়ে থাকে। আর এই সোজা রাস্তাটি গিয়েছে মূল মন্দিরের দিকে। এরপর এই রাস্তা ধরে কিছুটা যাবার পর তোমরা দূর থেকে দেখতে পাবে শ্রী শ্যামসুন্দর মন্দিরের মূল প্রবেশদ্বারটিকে। এরপর এই সোজা রাস্তাটি ধরে কয়েক পা হাঁটলে তোমরা দেখতে পাবে বাঁ দিকে রয়েছে একটি মিষ্টির দোকান। এবং তারপরে রয়েছে পুজো সামগ্রীর দোকান। তোমরা এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে পুজোর ডালাটি সংগ্রহ করে নিতে পারো। এই পুজো সামগ্রীর দোকানটির পরেই রয়েছে শ্রী শ্যামসুন্দর মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের পাশেই রয়েছে একলা নিতাইয়ের ঘর। চলো এই একলা নিতাইয়ের ঘরটি একবার আমরা দর্শন করে নিই, তারপর আমরা মূল মন্দিরের ভিতর প্রবেশ করব। এখন তোমরা দর্শন করছো একলা নিতাই চাঁদের সুন্দর বিগ্রহ। এখানেই একলা নিতাই চাঁদ পূজিত হন। এরপর আমরা আবার চলে এলাম শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের দুপাশে রয়েছে নিতাই ও গৌরের সুন্দর দুটি বিগ্রহ।
এখন আমরা এই প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব। এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করার পর ডান দিকেই দেখতে পাবে রয়েছে জুতো জমা রাখার একটি জায়গা। এখানে জুতো রাখতে কোনো মূল্য নেওয়া হয় না। এরপর এখান থেকে একটু এগোলেই রয়েছে বাঁ দিকে মদনমোহন ঠাকুরবাড়ির প্রবেশদ্বার। চলো আমরা এই প্রবেশদ্বার দিয়ে ঠাকুরবাড়ির ভিতরে প্রবেশ করব। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী রাধিকাচরণ গোস্বামীর স্ত্রী প্রসন্নময়ী দেবী। এই মন্দিরটি পশ্চিমমুখী এবং আটচালা শৈলীতে নির্মিত। এরপর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এই মন্দিরের মূল গর্ভগৃহের সামনে চলে এলাম। এই মন্দিরটির স্থাপত্য শৈলী দেখে বোঝা যায় যে মন্দিরটি বহু প্রাচীনকালের। এখন তোমরা দর্শন করছো শ্রী রাধা মদনমোহন বিগ্রহটি। শ্রীকৃষ্ণের বিগ্রহটি পদ্মাসনের উপর দাঁড়িয়ে আছে। বিগ্রহটি কোষ্ঠী পাথরের এবং রাধিকার বিগ্রহটি অষ্টধাতু দ্বারা নির্মিত। এখন আমরা এই মদনমোহন ঠাকুরবাড়ির ইতিহাসটি এই মন্দিরের এক পূজারীর কাছ থেকে সংক্ষেপে শুনে নেব। আমাদের এই মদনমোহনের হচ্ছে শ্যামসুন্দরের স্বপ্নে এই মদনমোহন। আমাদের পূর্বপুরুষদের কোনো একজন শ্যামসুন্দর মন্দিরে পুজো দিতে গিয়ে মত পার্থক্য হয়। তখন তিনি এত অপমানিত হলেন যে তিনি তখন ঠাকুরকে বললেন যে প্রভু, তোমার এখানে পুজো দিতে এসে এত অপমান, এত মত পার্থক্য, আমি আর এখানে পুজো দিতে আসবো না। তখন শ্যামসুন্দর একদিন স্বপ্ন দিলেন যে ঠিক আছে, তোকে আর আমার মন্দিরে পুজো দিতে আসতে হবে না, তুই তোর বাড়ির তুলসী মঞ্চে আমার পুজো রেখে দিবি, আমি সেখানে গিয়ে তোর পুজো গ্রহণ করব। এরমভাবে চলার পর তিনি তখন আবার প্রভুকে বললেন যে এরমভাবে তো পুজো হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু আমি তো তোমার দর্শন পাচ্ছি না, দর্শন পাবো কী করে? তখন উনি স্বপ্নে আবার জানান, তুমি তোমার বাড়িতে প্রতিষ্ঠা করো, তুমি তোমার বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করো, আমি সেখানে গিয়ে থাকবো, তার মধ্যেই আমাকে দর্শন হবে। সেই থেকেই হচ্ছে আমাদের এই মদনমোহনের প্রতিষ্ঠা। এই মূর্তি আমাদের প্রায় 320-25 বছর হলো। সেই থেকেই এই খর্দার একটি আছে যে শ্যামসুন্দর মদনমোহন। মদনমোহন ঠাকুরবাড়ি দর্শন করে এই রাস্তা ধরে কয়েক পা গিয়ে ডান দিকে রয়েছে শ্যামসুন্দর মন্দিরের ভোগ প্রসাদের রান্নাঘর। এখানে শ্রী শ্যামসুন্দরের ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে, তাই শ্যামসুন্দর মন্দিরে এলে অবশ্যই ভোগ প্রসাদ গ্রহণ করবে। মন্দির চত্বরের অফিস ঘর থেকে ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করে নেবে। এখানে প্রসাদের কুপন মূল্য 120 টাকা। এরপর আমরা চলে এলাম শ্রী শ্যামসুন্দর মন্দিরের সামনে। আটচালা শৈলীতে নির্মিত এই মূল মন্দিরটি থেকে নাট মন্দিরকে দেখতে অনেকটা পালকির মতো মনে হয়।
এবার আমরা এই মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাবে ডান দিকে রয়েছে মূল মন্দিরটি, আর তার সামনে রয়েছে একটি বড় নাট মন্দির। ষোলোটি স্তম্ভের উপর নির্মিত হয়েছে এই নাট মন্দিরটি। কড়িবর্গার ছাদে নির্মিত এই নাট মন্দির থেকে মূল মন্দিরের বিগ্রহটি খুব সুন্দরভাবে দর্শন করা যায়। এখানে শ্যামের জন্য হরিনাম সংকীর্তন করেন ভক্তরা এবং সমবেত হয়ে তারা মন্দিরের বিগ্রহ দর্শন করার জন্য নাট মন্দিরে উপস্থিত হন। এই শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ নির্মিত হয় মালদহে নবাবের কাছে থাকা কোষ্ঠী পাথরে। এই কোষ্ঠী পাথরটি কেমন করে মালদহ থেকে খড়দহে এলো সে সম্পর্কে রয়েছে প্রচলিত অলৌকিক কাহিনী। জনশ্রুতি অনুযায়ী নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র কোষ্ঠী পাথরটি নবাবের কাছ থেকে নিয়ে ভালো করে খড়ে জড়িয়ে মালদহের গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। আবার কারোর মতে বীরভদ্র গোস্বামী বাঁশের মাচায় খড়ের আবরণ দিয়ে পাথরটি জলে ভাসিয়ে দিয়ে বলেছিলেন, প্রভু তুমি খড়দহে যাও। বলা হয়ে থাকে যে পাথরটি ভাসতে ভাসতে গঙ্গার তীরবর্তী আকনায় একটি স্নানের ঘাটে এসে আটকে যায়। ঘাটে স্নানরত বালকের দল পাথরটি খেলার ছলে ঠেলে দিতেই পাথরটি আবার ভাসতে ভাসতে এসে পৌঁছায় খড়দার ঘাটে। এখান থেকেই ঘাটের নাম হয় শ্যামসুন্দর ঘাট। বীরভদ্র খড়দহে পৌঁছে পাথরটি উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণবিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি গড়তে বললেন। ওই কোষ্ঠী পাথর থেকে 3টি কৃষ্ণবিগ্রহ তৈরি হয়। এই 3 বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা শ্যামসুন্দরের সত্য শিব ও সুন্দরের প্রকাশ দেখেন। অন্য 2 বিগ্রহের একটি পাঠানো হয় আকনায় রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত এই বিগ্রহকে রাধাবল্লভ জিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আকনায় নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র 3য় বিগ্রহের নাম রাখেন নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান সাইবনায় লক্ষণ পণ্ডিতের কাছে। মাঘী পূর্ণিমার দিন এই 3 বিগ্রহ একসাথে প্রকট হয়েছিল। তাই এই দিন বহু তীর্থযাত্রীরা আসে এই বিগ্রহকে দর্শন করার জন্য। বলা হয়ে থাকে মাঘী পূর্ণিমার দিন এই 3 বিগ্রহ একসাথে দর্শন করলে বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ ও মদনমোহন দর্শনের ফল লাভ হয়। একসময় শ্রী রামকৃষ্ণ এবং মা শারদামণি খড়দহে এসে এই শ্যামসুন্দর দর্শন করেছেন এবং পরবর্তীকালে ভক্তদের সাথে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দহের শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ায়, কথা বলে, ভক্তদের কাছে খেতে চায়। আমরা এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব এবং সুন্দরভাবে তোমাদের শ্যামসুন্দরের বিগ্রহটি দর্শন করাবো। গর্ভমন্দিরের বেদির ওপরে অলঙ্কৃত রূপোর সিংহাসনে শ্রী শ্যামসুন্দরের অধিষ্ঠান। পা থেকে মাথা পর্যন্ত সোনারূপায় নানা অলঙ্কারে ছড়াছড়ি। মাথায় সুসজ্জিত ময়ূরের পুচ্ছের মুকুট, হাতে রয়েছে মুরলী, সঙ্গে বৃন্দাবনী আদলে বিষভানু নন্দিনী রাধার অষ্টধাতুর বিগ্রহ। বন্ধুরা, এখন তোমরা দর্শন করছো শ্যামসুন্দরের এই সুন্দর বিগ্রহটি।
গর্ভমন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে নিত্যানন্দ প্রভুর নানা চিত্র। শ্যামসুন্দর মন্দিরের ওপর থেকে নিচের মন্দির চত্বরটি দেখতে খুব সুন্দর লাগছিল। শ্যামসুন্দরের বিগ্রহ দর্শনের পর আমরা এবার চলে এলাম নিচের মন্দির চত্বরে। এখন বাবা শ্যামসুন্দরের আরতির সময় হয়ে গিয়েছে, তাই এখন আমরা তোমাদের দর্শন করাবো বাবা শ্যামসুন্দরের সুন্দর আরতিটি। আরতি শেষ হলে সবাই ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করছে। শ্যামসুন্দর মন্দির দর্শন করে আমরা চলে এলাম কুঞ্জবাটি দর্শন করতে। এখনও তোমরা শ্রীপাঠ খড়দহে এসে দর্শন করতে পারো 500 বছরের প্রাচীন নিত্যানন্দ প্রভুর লীলাস্থলী, যেখানে নিত্যানন্দ প্রভু গৃহস্থ লীলা করেছিলেন। নিত্যানন্দ প্রভুর এই বাড়িটিকে কুঞ্জবাটি বলা হয়। এবার আমরা এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করব। নিত্যানন্দ প্রভু হলেন বলরামের অবতার এবং তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল বীরভূমের একচক্র গ্রামে। বীরভূমে হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর গর্ভে আবির্ভূত হন শ্রী নিত্যানন্দ প্রভু। তারপর 12 বছর বয়সে সন্ন্যাস হয়ে গৃহত্যাগ করে সারা ভারতভূমি পরিক্রমা করেন। অবশেষে এসে পৌঁছালেন নবদ্বীপে। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে নাম প্রেম প্রচার করলেন। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন যে নিতাই, তুমি এবার নাম সংকীর্তন প্রচারের জন্য গৃহস্থ লীলা গ্রহণ করো। গৃহস্থ লীলা করে তুমি সকল জীবকে হরিনাম প্রদান করো। শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশে নিত্যানন্দ প্রভু এই কুঞ্জবাটিতে এসে গৃহ প্রতিষ্ঠা করলেন। এই কুঞ্জবাটিতে নিত্যানন্দ প্রভুর প্রথম পক্ষের স্ত্রী বসুধার গর্ভে পুত্র বীরভদ্র গোস্বামী ও কন্যা গঙ্গার জন্ম হয়। 977 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমায় অদ্বৈত আচার্যের জ্যৈষ্ঠপুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে এই কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেন। পরে নিত্যানন্দের দ্বিতীয় সহধর্মিণী জাহ্নবা দেবীর ইচ্ছায় শ্রী শ্যামসুন্দরের বামে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতিষ্ঠিত হয়। পরে এই কুঞ্জবাটিতে বিগ্রহের সেবায় যথেষ্ট জায়গার অভাব দেখা দিয়েছিল। 400 বছরেরও বেশি আগে নির্মিত হয় বর্তমান এই শ্যামসুন্দর মন্দির। বর্তমানে বীরভদ্র গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত এই কুঞ্জবাটিতেই নিতাই গৌড়ের বিগ্রহ পূজিত হয়। তোমরা এখন দর্শন করছো
এই সেই যুগল বিগ্রহ। এবার আমরা দর্শন করব এই কুঞ্জবাটির সামনে অবস্থিত গোপীনাথজিউ মন্দির, যা এই গোস্বামী পরিবারের মেজবাড়ির মন্দির নামে পরিচিত। এই মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি তুলসী মঞ্চ, আর তারপরেই রয়েছে একটি বড় নাট মন্দির। এই নাট মন্দিরের পরেই রয়েছে মূল মন্দিরটি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি এই গোপীনাথ জিউ মন্দিরের মূল গর্ভগৃহের সামনে। এখন তোমরা দর্শন করছো গোপীনাথ ও রাধিকার এই সুন্দর বিগ্রহটি। গোপীনাথ জিউ মন্দির দর্শনের পর আমরা এবার চললাম দোলমঞ্চ দর্শন করতে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই দোলমঞ্চের সামনে। দোলের দিন ভোরবেলা পালকি করে শ্রী শ্যামসুন্দরকে নিয়ে আসা হয় এই দোলমঞ্চে। দেবদোল দিয়ে শুরু হয় স্থানীয় মানুষের দোল উৎসব। দোলের দিন ছাড়া সারা বছর বন্ধ রাখা হয় এই মন্দিরটি। দোলমঞ্চ দর্শন করে আমরা এবার চললাম রাসমঞ্চ দর্শন করতে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি এই রাসমঞ্চের মূল প্রবেশদ্বারের সামনে। এখানে প্রতি বছর রাস উৎসবের সময় এই রাসলীলা খুব সমরায়ের সাথে পালন করা হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে শ্যামের রাস দর্শন করতে। এই রাসমঞ্চে মাঝখানের বেদিতে রাধা শ্যামসুন্দরকে বসানো হয় এবং চারপাশের বেদিগুলি অষ্টসখীদের জন্য থাকে। রাসযাত্রার 3 দিন সন্ধ্যায় নিত্যপুজো সমাপ্ত হবার পর শ্যামসুন্দর রাধারানীকে চতুর্দোলায় বসিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরবর্তী এই রাসমঞ্চে। প্রথম 2 দিন তারা সেখানে সারা রাত কাটিয়ে ভোরে ফিরে আসেন মন্দিরে। তৃতীয় দিন আর ভোরে মন্দিরে ফেরে না শ্যামরাধা। দিনটিকে বলা হয় গোষ্ঠ। গোষ্ঠের দিন দুপুর পর্যন্ত রাসমঞ্চ থেকে তারা পুজো গ্রহণ করেন। বিকেলের দিকে শ্যামরাধাকে সংকীর্তন সহকারে
রাসমঞ্চ থেকে শ্যামের মন্দির অভিমুখে নিয়ে যাওয়া হয়। একে বলা হয় গোষ্ঠ বিহার। এই সময় শ্যামরাধা পুরবাসীদের দ্বারে দ্বারে যান পুজো গ্রহণ করতে। গোষ্ঠ বিহারের শেষে তারা ফিরে আসেন মূল মন্দিরে। এই রাসমঞ্চ থেকে কিছুটা হেঁটে গেলে তোমরা সামনেই দেখতে পাবে রয়েছে একটি রাসখোলা গঙ্গার ঘাট। তো বন্ধুরা, শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের এই ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।